প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আজ এই এপিসোডে তিনটি বিষয় নিয়ে কথা বলবো সংক্ষেপে। আর বিষয় তিনটি হলো দ্বৈত নাগরিকত্বধারীদের সর্বশেষ পরিস্থিতি, ইসি বা নির্বাচন কমিশনে যা হয়ে গেল, দ্বৈত নাগরিকত্বধারীদের নিয়ে যে ডিসপিউট ছিল 27টি আবেদনের, সেই বিষয়ে কথা বলবো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নির্বাচন, যেটাকে আমরা শাকসু বলছি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবো। আর কথা বলবো এনসিপি নেতৃবৃন্দের ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকের কিছু বিষয়। তো শুরু করছি একে একে। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন 27টি ডিসপিউটেড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছিলেন। প্রার্থিতা নিয়ে বলা ভালো, আসলে 27টি ডিসপিউটেড প্রার্থিতা ছিল দ্বৈত নাগরিকত্ব বিষয়ে। তো সেখানে 27টি থেকে 24টি তারা মঞ্জুর করে দিয়েছেন, অর্থাৎ প্রার্থিতা বহাল আছে 24টি। দুটো বাতিল হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, তাদের প্রার্থিতা নেই, তারা অংশগ্রহণ করতে পারবেন না নির্বাচনে। আর একটি রেজাল্ট পেন্ডিং আছে, স্থগিত আছে। তো এখন নির্বাচন কমিশন কোন ক্রাইটেরিয়ায় গেল? এই যে 24টি আবেদন মঞ্জুর করলেন কমিশনাররা বা প্রধান নির্বাচন কমিশনার, তারা কোন ক্রাইটেরিয়া, কোন মানদণ্ড ফলো করেছেন এখানে? তারা কি সাংবিধানিক ধারা পুরোপুরি মেনে চলেছেন, কিংবা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেটি বহাল আছে যে আইনটি, সেটি মেনে চলেছেন? না, তারা এখানে একটি আপোষের পথে হেঁটেছেন। নির্বাচন কমিশন একটি আপোষের পথ ধরেছে এখানে। তারা যেটি করেছেন, নিয়ম আছে, এটি সংবিধানের 66 ধারায় উল্লেখ আছে, 66 অনুচ্ছেদে উল্লেখ আছে যে কোনো বিদেশি নাগরিক যার দ্বৈত নাগরিকত্ব আছে, বাংলাদেশের নাগরিকত্বের বাইরে অন্য দেশের নাগরিক হয়েছেন, তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এটি সুস্পষ্ট অনুচ্ছেদ আছে 66। তো সেইটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে প্রযোজ্য, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হলে সেটি প্রযোজ্য হবে না। তাহলে এবং পরিষ্কার ব্যাখ্যা আছে যে তার নাগরিকত্ব বাতিল হয়েছে, বিদেশি যেই দেশের নাগরিকত্ব তিনি নিয়েছেন সেইটি তিনি আর এখন রাখছেন না, এবং আইনানুগভাবে সেটি ত্যাগ করেছেন, এমন প্রমাণ থাকতে হবে। তো যেই 24 জনের আবেদন মঞ্জুর করা হয়েছে বা প্রার্থিতা রাখা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটেনি। যেটি বলছিলাম, একটি আপোষের মধ্যপন্থী রাস্তা নিয়েছে ইলেকশন কমিশনার। সেটি হলো তারা তাদের সিটিজেনশিপ বাতিল করবার আবেদন করেছেন, আবেদনপত্র, হলফনামা বা এফিডেভিট যেটিকে বলি আমরা, এবং আবেদন করবার জন্যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাতিল করবার জন্য একটি ফি আছে। সেই ফি জমা দিয়ে যে রিসিট হয়েছে, সেই রিসিট সাবমিট করা নমিনেশন পেপারের সঙ্গে। তো এই ক্রাইটেরিয়াগুলো তারা নিয়েছেন, কিন্তু চূড়ান্ত বিচারে সিটিজেনশিপ ক্যান্সেল করবার অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়েছে কিনা এই জায়গা পর্যন্ত তারা যাননি। তারা জাস্ট আবেদন করা হয়েছে, এইটুকু নিয়েছেন তারা। তো বলা হয়েছে যে লয়াররা, শনিবার দিন দুই পক্ষের উকিলের মধ্যে কিন্তু কিছু বাকবিতণ্ডা হয়েছিল। সেখানে এক পক্ষ অনড় ছিলেন যে না, এটির আইন যতক্ষণ না পর্যন্ত আইনত প্রমাণিত হবে যে তারা নাগরিকত্ব তাদের বাতিল হয়েছে, ততক্ষণ বিবেচনা করা যাবে না, তাদের প্রার্থিতা টিকবে না। আরেক পক্ষ বলছিলেন না, এই বিষয়ে তো কঠোর হয়ে লাভ নেই, তারা যে আবেদন করেছেন বাতিল করবার জন্য সেটি যথেষ্ট আবেদনপত্রের প্রমাণ। তো দুই পক্ষের বাদানুবাদ হয় আইনজীবীদের মধ্যে, এবং কিছু সিদ্ধান্ত শনিবারে হয় না, সেটি গতকাল রোববারে হয় সিদ্ধান্তগুলো। আর সেই সিদ্ধান্তে তারা যেটি বলছিলাম, সেই ক্রাইটেরিয়া তারা নিয়েছেন। আর ক্রাইটেরিয়াগুলো হলো জাস্ট আবেদনের প্রমাণ, কিংবা হলফনামা, কিংবা ফি জমা দিয়েছেন সেই রিসিপ্ট, কিন্তু চূড়ান্ত বিচারে প্রমাণ না সেইটি যে আইনগতভাবে তাদের নাগরিকত্ব বাতিল হয়েছে, সেটি কিন্তু প্রমাণ করে না আসলে। আচ্ছা, তাহলে এটি কিন্তু কিছুটা হলেও সাংঘর্ষিক সংবিধানের 66 অনুচ্ছেদের সঙ্গে। তো তারপরও হয়ে গিয়েছে, কারণ আমরা জানি বিএনপির পক্ষ থেকে বেশ চাপ যাচ্ছিল তাদের উপর। যদিও জামাত ইসলাম থেকেও বিদেশে দ্বৈত নাগরিকত্ব আছে এমন প্রার্থী আছেন, কিন্তু চাপটি আমরা লক্ষ্য করলাম বিএনপির পক্ষ থেকে বেশি। যেই কারণে অনেকের ধারণা, বিশ্লেষকরা বলছেন যে বিএনপি ছাত্রদলকে
নির্বাচন ভবনের সামনে বসিয়ে দিয়েছে নানামুখী দাবি এবং অভিযোগ তুলে একটি প্রেশার ক্রিয়েট করবার জন্য। এক্সটার্নাল প্রেশার তাদের উপর দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের উপর, যেখানে কিনা কমিশনের ভেতরে মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান মিটিং করছেন সিইসির সঙ্গে। সেখানে বাইরে ছাত্রদল চাপ প্রয়োগ করছে, স্লোগান দিচ্ছে। তো এটি এক্সটার্নালি একটি চাপ প্রয়োগ করা এবং ইসির সিদ্ধান্তকে প্রভাবিত করা, এমনই অনেকে ভাবছেন। তো নজরুল ইসলাম খান বলেছিলেন সিইসি এম নাসিরউদ্দিনকে যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টিতে অতটা টাফ হয়ে লাভ নেই, একটু ফ্লেক্সিবল হতে হবে, এরকম একটি দাবি তিনি করে রেখেছিলেন। তো হতে পারে এই কারণেও তারা ফ্লেক্সিবল থেকেছেন ইসি। আচ্ছা, আর একজন নাগরিক, তিনি কোনো প্রার্থী না বা কেউ না, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে ভদ্রলোকের নাম মিস্টার মামুন, তিনি ইসিতে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এটি সংবিধানের লঙ্ঘন। শুধু আবেদন, নাগরিকত্ব বাতিল করবার আবেদন কিংবা হলফনামা কিংবা টাকা জমা দেওয়ার রিসিপ্ট, এইটি যথেষ্ট না। সাংবিধানিক যে অনুচ্ছেদটি আছে এগুলো কভার করছে না। তাই তিনি বলেছেন যে সংবিধানের লঙ্ঘন এবং হাইকোর্টেরও যে রেফারেন্স আছে সেটি লঙ্ঘন। এখানে তিনি আপত্তি জানিয়ে একটি চিঠি লিখেছেন। আচ্ছা, আর বলছিলাম দুজনের বাতিল হয়েছে, একজনেরটা পেন্ডিং আছে। তো এই গেল দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন প্রার্থীদের সম্পর্কে ইসির সিদ্ধান্ত। আর এখনো কারো উচ্চ আদালতে যাবার সুযোগ আছে। ইসির পক্ষ থেকে এটি বলা হয়েছে, কেউ যদি সংক্ষুব্ধ হন ইসির সিদ্ধান্তের কারণে তারা উচ্চ আদালতে যেতে পারেন। আচ্ছা, তাহলে তিনটি বিষয় নিয়ে কথা বলবো বলেছিলাম, তো এইটি একটি। আপনারা দয়া করে কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ইসি যে মাঝখানের একটি রাস্তা ধরলেন, সোজাসুজি সাংবিধানিক বিধান আছে কিংবা হাইকোর্টের, সেটি তারা ফলো করলেন না, মধ্যবর্তী একটি পথ ধরলেন, এটি ঠিক আছে কিনা? এটি কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বজায় রাখবার জন্যে, নিশ্চিত করবার জন্য ঠিক আছে? আর এইভাবে গেলে আমরা তো আপোষকামিতার পথেই হাঁটলাম, আপোষিত হলো দিন শেষে। সে আগের বন্দোবস্তেই আমরা ফিরে গেলাম। ঋণ খেলাপিরা আগেও এই দেশে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন, হয়ে তাদের ঋণের পরিমাণ আরও বহুগুণে বাড়িয়ে নিয়েছেন, আরও বড় ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি হয়ে উঠেছেন। তো একই কায়দায় যদি আমাদের যেতে হয়, কোনো না কোনো বাহানায় ঋণ খেলাপিদের নিতে হয়, প্রার্থিতা বহাল রাখতে হয়, দ্বৈত নাগরিকত্বধারীদের প্রার্থিতা বহাল রাখতে হয়, তাহলে তো আগের বন্দোবস্ত সব কিছু আগেরই থেকে গেল, নতুন কি হয়েছে এখানে? আচ্ছা, এটা আমার মতামত, আপনারা নিজেদের মতামত জানাবেন কমেন্টে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন। প্রিয় দর্শক, আগামীকাল সকাল 9টা থেকে নির্বাচন শুরু হওয়ার কথা ছিল, সাকসু নির্বাচন। কিন্তু ইতিপূর্বে একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট, যাকে স্বতন্ত্র বলা হচ্ছে বা শুনছি আমরা, তিনি রিট করেছেন স্থগিত চেয়ে নির্বাচন, এবং 4 সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছে। আর এই সিদ্ধান্তের বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল আছে, সেই প্যানেলটি বিক্ষোভ করেছে। তারা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছিল, পরে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেছে এবং উপাচার্য এবং উপ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ এই 3 জনকে তারা রুমের মধ্যে তালা মেরে আটকে রেখেছিলেন। এক পর্যায়ে তাদের সঙ্গে তাদের বৈঠকও হয়েছিল সন্ধ্যায়। বৈঠকে ফয়সালা হয়নি, তারা সন্তুষ্ট হতে পারেননি। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতা কর্মীদের কথা বলছি, তারা আবার সেই ভিসি এবং উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষকে ভেতরে রেখে তারা বাইরে থেকে তালা মেরে দিয়েছিলেন, কারণ তাদের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট হতে পারেননি এবং তারা প্রতিবাদ করছেন। এবং ইতিমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে, সেই সিদ্ধান্ত আসা পর্যন্ত কি হয়, 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এটি। আর মজার ব্যাপার হলো, বিএনপি সমর্থিত শিক্ষকদের প্যানেল থেকে 8 জন কমিশনার পদত্যাগ করেছেন, কারণ তারা এই নির্বাচনী কার্যক্রমে থাকতে চাচ্ছেন না। আর বিএনপি ঘরানার শিক্ষকরা সবাই বর্জন করেছেন এই নির্বাচন। অর্থাৎ বিএনপি তো না, এখানে ছাত্র দলের ব্যাপারটি আছে। তো একই বিষয়, বিএনপি এবং ছাত্রদল, বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলই মূলত সেখানে কাজ করছে, তারাই ক্রিয়াশীল আছে। তো শিক্ষকরা চাইছেন এবং ছাত্র দলও চাইছে যে নির্বাচন এখন না হোক। আর অনেকেরই ধারণা
যে তারা নিশ্চিত যে এই নির্বাচন হলেও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছিল ফলাফল, ঠিক একইভাবে এখানে ছাত্রদল ভরাডুবি হবে তাদের, এবং শিবির সমর্থিত প্যানেলটির ভূমিধর জয় হবে। তো জাতীয় নির্বাচনের আগে 3 সপ্তাহের মতো বাকি আছে। তারা এই বদনাম চাইছে না যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল খুব ভালো করতে পারেনি, এরকম যে বদনাম একটি আছে সেটি তারা চাইছে না এই মুহূর্তে। তাই তারা বিভিন্ন বাহানায় নির্বাচন বর্জন করতে চাইছে। তারই আলামত এগুলো। কমিশনাররা পদত্যাগ করেছে, আমরা এটি আগেও দেখেছি, জাহাঙ্গীরনগরেও দেখেছি। তো সব কমিশনার 8 জন ছিলেন, তারা পদত্যাগ করেছেন এবং শিক্ষকরা জানিয়ে দিয়েছেন তারা এইসব কার্যক্রমের মধ্যে নেই। তো এই হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচনের সর্বশেষ। কমেন্টে জানাবেন কি ভাবছেন, বিষয়াদি কেমন যাচ্ছে, সেখানে ঠিক আছে কিনা সব কিছু, নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতৃস্থানীয়রা আজ একান্তে কথা বললেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আজ বিকেলে সন্ধ্যার পর তারা সাংবাদিকদের জানালেন তাদের আলোচনার বিষয়বস্তু, এবং তারা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করে এসেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড অভিযোগ করেছেন। তারেক রহমানকে উদ্ধৃত করে তারা বলেছেন, মিস্টার তারেক রহমান বলেছেন 300 ফিটে 25 ডিসেম্বর যেদিন তিনি দেশে আসলেন, আই হ্যাভ আ প্ল্যান। তো তারা বলছেন বিএনপির পক্ষ থেকে যা করা হচ্ছে, ছাত্র দলকে দিয়ে মব সৃষ্টি করা হচ্ছে কিংবা আতঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনকে, বা তার সিদ্ধান্তকে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে, এই দাবিটি আছে। আর অন্যান্য জায়গায় প্রশাসনকে নিজেদের পক্ষে নিয়ে ম্যানিপুলেট করা, এরকম কিছু অভিযোগ তারা করেছেন, গুরুতর অভিযোগ। এবং তারা মজার ছলে হয়তো বলেছেন যে এইটি তারেক রহমানের সেই প্ল্যানের অংশ কিনা, এইটি আমাদের পরিষ্কার করে জানা দরকার। তো আরও কিছু অভিযোগ তারা করেছেন যে প্রশাসনকে তারা নিজেদের পক্ষে ব্যবহার করবার চেষ্টা করছে এবং লেভেল প্লেইং ফিল্ড তারা দেখছেন না, তারা শঙ্কিত, তারা পরিস্থিতি অবজার্ভ করছেন। তো তারা মূলত তাদের কনসার্ন, তাদের উদ্বেগের কথাই জানিয়েছেন। প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে পক্ষপাত দুষ্ট হবে না, নির্বাচনটি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে এবং সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠান করবার নিশ্চয়তা দিয়েছেন তিনি, তাদের খুব জোরালো কথা দিয়েছেন। কিন্তু তারা মনে হয়নি যে এনসিপির নেতৃবৃন্দ সন্তুষ্ট তাতে। সেখানে নাহিদ ইসলাম ছিলেন এখন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, আসিফ মাহমুদ ছিলেন, মনিরা শারমিন এবং আরও একজন যিনি আইন বিষয়ক উপদেষ্টা এনসিপি। তো তারা তাদের কনসার্ন জানিয়ে এসেছেন। তারা গতকালও তারা এবং আরও গত 2 দিন থেকে কিন্তু তারা তাদের কনসার্ন জানাচ্ছেন। পরপর 2 দিন তারা সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন, শনিবারে এবং রোববারে। তারা তাদের কনসার্ন পরিষ্কার করে জানিয়েছেন এবং তারা এমনকি নির্বাচন বর্জনেরও হুমকি দিয়েছেন এনসিপি নেতৃবৃন্দ। তারা পরিস্থিতি অবজার্ভ করছিল। তো মোটা দাগে এই ছিল এই এপিসোডে কথা বলবার বিষয়। এনসিপি বিষয়ে আপনারা কি ভাবছেন? তাদের যে কনসার্ন তারা প্রকাশ করছেন সেটি ভ্যালিড কিনা? তারা তারেক রহমান ইস্যুতে কথা বলছেন এবং তারা খুব অনড় আছেন। দ্বৈত নাগরিকত্ব নিয়েও তারা কথা বলেছেন অধ্যাপক ইউনূসের সঙ্গে। তারা বলেছেন তারা কোনোভাবেই দ্বৈত নাগরিকত্ব আছে এবং ঋণ খেলাপি এরকম লোকদের এই নির্বাচনে দেখতে চান না। খুবই অনড় তারা এই বিষয়টিতে। তারা আগেই জানিয়েছিলেন যে তারা রাজপথে নামবেন এবং তারা আদালতের আশ্রয় নেবেন যদি তারা জানেন, নিশ্চিত হন যে ঋণ খেলাপির প্রার্থিতা বহাল আছে এবং দ্বৈত নাগরিকত্ব বর্জন করেননি, ত্যাগ করেননি এমন লোকেরা প্রার্থিতা ফিরে পেয়েছে বা তাদের নমিনেশন ভ্যালিড হয়েছে, তখন তারা উচ্চ আদালতেও যাবেন। এই ভয় কিন্তু তারা আগেও দেখিয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে যা হচ্ছে দুঃখজনক এবং কিছুটা অস্থিরতা তো আছেই বলতে হবে। আপনারা দেখেছেন চৌদ্দগ্রামে বিএনপি এবং জামায়াতের গতকাল সারা রাত, রোববার সারা রাত তারা একে অপরের বাড়িতে, দোকানে, বিভিন্ন জায়গায় হামলা করেছেন। এমনকি একটি মাদ্রাসার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দিনের বেলা তারা মারামারি করেছেন। অনেকে আহত হয়েছেন, 2 দলেরই, বিএনপি এবং জামায়াতের। তো পরিস্থিতি অনেক জায়গায় এরকম উত্তপ্ত এবং খুব একটা সুখকর না। এবং মনে হচ্ছে যেন যত দিন সামনের দিকে ঘনিয়ে আসছে নির্বাচনের, তখন অস্থিরতাগুলো আরও বেড়ে যায় কিনা সেরকম একটি শঙ্কা কিন্তু দেখা দিয়েছে। তো সরকারকে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে বলে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এইটুকুই থাকলো এই এপিসোডে। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত শুভরাত্রি সবাইকে।